আর কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম, দেওয়ার অভ্যাস বেশি। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। আমি তো বলি যে বাংলাদেশের সম্পদ তো আপনার বাবার সম্পদ না, এটা 18 কোটি জনগণের সম্পদ। তো আপনি 18 কোটি জনগণের সম্পদ আপনি ব্যক্তিগতভাবে আপনি দিয়ে আনন্দ পান, এটা কেন? এটা আপনি কোন যুক্তিতে আপনি বলেন? আরে আমি তো বলি আজকে যদি তিস্তা ব্যারেজ প্রকল্প এটা হাতে নেওয়া হয়, বরং আমি বলি অন্তর্বর্তীকালীন সরকারের এটা প্রায়োরিটি দেওয়া উচিত এই জায়গাটায়। তাহলে মোদি অবশ্যই ফারাক্কা বাঁধ কেন, অন্যান্য বাঁধ সাথে হাজারবার তাকে ভাবতে হবে যে প্রত্যেক বছর ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 5,000 কোটি টাকা। শুষ্ক মৌসুমে ওরা আমাদেরকে পানি দেয় না, আর বর্ষা মৌসুমে পানি এমন ভাবে দেয় যে আমাদের এলাকা প্লাবিত হয়ে যায়। তো বাস্তব ভিত্তিক পরিকল্পনা আমাদের হাতে নিতে হবে, তাহলে আমরা আমাদের অধিকার ফিরে পাবো বলে আমি আশাবাদ ব্যক্ত করি। আপনি স্যার জয় বাংলা স্লোগান দিয়েছেন, আপনি বলেন সংবিধানের কত ধারায় কোন জায়গায় আছে যে এটা প্রত্যেকটা সংবিধান না, রাজ্যে সরি, এটা প্রজ্ঞাপন করা হয়েছিল। প্রশ্নটা আপনি জয় বাংলার কথা সংবিধানে বললেন, বলেন তো সংবিধানের কোথায় আছে? আমার কাছে সংবিধান আছে, আমি একটু বের করে দেখি কত ধারায় কোথায় আছে যে হ্যাঁ, সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে জয় বাংলা স্লোগান দিতে হবে। সংবিধানের কত ধারায় আছে বলেন, আমি বের করে দেখি। এটার একটা প্রজ্ঞাপন ছিল, এটার একটা প্রজ্ঞাপন আছে। সংবিধানের কত ধারায় আছে আপনি বললে তো হবে না, এখানে তো আমি 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 প্রত্যেকে আপনি একটু কাইন্ডলি, আমি একটু বলি, একটু জি বলেন। শুনেন। আমি আপনি আপনাকে যেটা বললেন, দিচ্ছি। আচ্ছা, এক মিনিট, আপনি যেটা বললেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জয় বাংলা স্লোগান দিতে হবে, এই জন্য আপনি জয় বাংলা স্লোগান দিয়েছেন। আপনি বলেন সংবিধানের কত ধারায় কোন জায়গায় আছে যে এটা প্রত্যেকটা সংবিধান না, রাজ্যে সরি, এটা প্রজ্ঞাপন করা হয়েছিল। আর প্রশ্নটা আপনি নেন। আপনি সংবিধানের কত ধারার কত কোন জায়গায় আছে আপনি বলেন, আমরা এখান থেকে বের করে চেক করে না দেখবো না, যে এটা আপনার এটা প্রজ্ঞাপন জারি হয়েছিল। সংবিধানে আমি প্রজ্ঞাপন, বিদ্যুতের এটা বিষয়টা সংবিধানে বলছি, আর এটা প্রজ্ঞাপন সংবিধানের হয়েছে। কথা উনি বলেন নাই, 2 নম্বর হলো মানে উনি প্রজ্ঞাপনের কথা বলেছেন যে বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়নে এই বক্তব্য আপনি সরকারি যারা কর্মকর্তা কর্মচারী আছে প্রত্যেকের এই বক্তব্য দিতে হবে, এটা বাধ্যতামূলক, এটা কোথায় আছে? এটা আপনি একটু বলুন। জনাব জি, মোদির ষড়যন্ত্রের শেষ করে। ধন্যবাদ ইনামুল ভাই। মোদির ষড়যন্ত্র শুরু বাংলাদেশের সূচনা লগ্নের পর থেকে এই পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত আমার পূর্ববর্তী আলোচক চমৎকার বলেছেন, আমি ওইগুলো রিপিট করছি না। তবে আমি একটা কথাই বলি যে 1975 সালে ফারাক্কা বাদ দেওয়া হয়েছে, সেখান থেকে যদি 2024 সাল পর্যন্ত আপনি হিসাব করেন প্রায় 49 বছর। দৈনিক যুগান্তরের একটা রিপোর্ট দেখলাম যে প্রত্যেক বছর ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 5,000 কোটি টাকা। শুষ্ক মৌসুমে ওরা আমাদেরকে পানি দেয় না, আর বর্ষা মৌসুমে পানি এমন ভাবে দেয় যে আমাদের এলাকা প্লাবিত হয়ে যায়। তো আপনি যদি হিসাব করে দেখেন, এটা তো জেনুইন হিসাব না, তারা একটা মোটামুটি মোটা দাগে একটা হিসাব করেছে। এটা ফসলের ক্ষতি, এছাড়া ঘরবাড়ির ক্ষতি আছে, গবাদি পশুর ক্ষতি আছে, রাস্তাঘাটের ক্ষতি আছে, অবকাঠামোর ক্ষতি আছে। আপনি টোটাল যদি হিসাব করেন তাহলে দেখেন যে আজ পর্যন্ত 2024 সাল পর্যন্ত কত হাজার লক্ষ কোটি টাকার ক্ষতি এই এক ফারাক্কা বাদ দিয়ে আমাদের করেছে। আমাদের দেশের সাথে তাদের যেই 54টি বা 56টি নদীর সংযোগ আছে, সেখানে তারা প্রায় 49 বা 50টি বাঁধ তারা কিন্তু নির্মাণ করেছে। তো বাংলাদেশকে তারা শোষণ করে আসছে স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত। আমরা শুধুমাত্র শোষিত হয়েছি। দুঃখজনক হলেও সত্য, বিগত সরকার যারা পরিচালনা করেছে এই ব্যাপারে তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে আমার কাছে মনে হয় না। বিগত 14-16 বছর পর্যন্ত যে সরকার পরিচালিত হয়েছে, তাহলে তিনি তো বলেই দিয়েছেন, বিগত প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে আমরা দিতে আনন্দ বোধ করি, আমার দেওয়ার অভ্যাস বেশি, নেওয়ার অভ্যাস কম। আমি তো বলি যে বাংলাদেশের সম্পদ তো আপনার বাবার সম্পদ না, এটা 18 কোটি জনগণের সম্পদ। তো আপনি 18 কোটি জনগণের সম্পদ আপনি ব্যক্তিগতভাবে আপনি দিয়ে আনন্দ পান, এটা কেন? এটা আপনি কোন যুক্তিতে আপনি বলেন? আপনাকে দেখতে হবে রাষ্ট্রের প্রায়োরিটি কোথায় আছে। আমরা স্পষ্ট ভাষায় বলি যে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আমরা শত্রুতা চাই না, তবে আমরা সার্বভৌম সমতা চাই। আমরা চাই আমাদের ন্যায্য অধিকার, এটা আমরা চাই। সুতরাং এটা কেমন বন্ধুত্ব হতে পারে যে পাকিস্তানের সাথে তাদের শত্রুতা, পাকিস্তানের একটা লোক মারলে পাকিস্তান সেখানে 3টা গুলি করে মারে, আর আমাদের সাথে বন্ধুত্ব স্বামী স্ত্রীর সম্পর্ক বলে দাবি করে। আমরা দেখেছি ফেলানিকে মেরে তারা তার কাটায় ঝুলিয়ে রেখেছে। এবং আপনার মনে থাকার কথা, আপনারা দেখেছিলেন যে আমাদের সেনাবাহিনী, আর্মি বা র্যাবের কিছু কর্মকর্তাকে কিভাবে ওরা
পিটিয়েছিল, চোরের মতো পিটিয়েছিল, এবং আমাদের দেশের মানুষগুলোকে ওরা পাখির মতো হত্যা করে। এটা কি বন্ধুত্বের নিদর্শন? এটা কি বন্ধুত্বের নিদর্শন হতে পারে? শুষ্ক মৌসুমে দরজাগুলো ভালো করে বন্ধ করে উত্তরাঞ্চল শ্মশানে পরিণত করে দিবেন, আর বর্ষা মৌসুমে আপনি কোন ধরনের নোটিশ ছাড়া, কোন ধরনের ইনফরমেশন ছাড়া রাতের আধারে চোরের মতো আপনি বাঁধ ছেড়ে দিয়ে আমাদের দেশের মানুষকে আপনি প্লাবিত করবেন, আমাদেরকে নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন, স্টিম রোলার চালাবেন। এটা কখনো বন্ধুত্ব হতে পারে না। সুতরাং আমি এখানে আরেকটা কথা বলতে চাই। আপনারা জানেন যে তিস্তা ব্যারেজ প্রকল্প আমার কাছে বড় অবাক লাগে। তিস্তা ব্যারেজ প্রকল্প আমার প্রকল্প, আমার দেশের প্রকল্প। এখানে সমীক্ষা চালাচ্ছি, ঋণ দেওয়ার প্রস্তাব দিল, জি। ঋণ দেওয়ার প্রস্তাব দিল চীন। সে কিন্তু শুধুমাত্র দাদা বাবুদের আশীর্বাদ না থাকার কারণে সেই প্রস্তাবটা আমরা গ্রহণ করতে পারলাম না। আরে আমি তো বলি, আজকে যদি তিস্তা ব্যারেজ প্রকল্প এটা হাতে নেওয়া হয়, বরং অন্তর্বর্তীকালীন সরকারের এটা প্রায়োরিটি দেওয়া উচিত এই জায়গাটায়। তাহলে মোদি অবশ্যই ফারাক্কাবাদ কেন, অন্যান্য বাদ ছাড়তে হাজারবার তাকে ভাবতে হবে। এই নতজানু নীতি এগুলো পরিহার করতে হবে। দাস আর প্রভুত্ব এই সম্পর্ক পরিহার করে এখন সময় এসে চোখে চোখ রেখে কথা বলার। আমাদের প্রবাসীরা তারা প্রস্তাব দিয়েছে যে ফারাক্কাবাদ তিস্তা ব্যারেজ প্রকল্প হাতে নেওয়া হোক, প্রয়োজনে তারা সহযোগিতা করবে, আমরাও করব। আমরা দেখেছি এই 2024 সালের বিগত সরকারের পতনের পরে যে ঐক্য তৈরি হয়েছে, এবং এই বন্যার সাহায্যের ব্যাপারে আপনি যে ঐক্য দেখেছেন, আলহামদুলিল্লাহ, নতুন বাংলাদেশ, আমরা যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, সেই বাংলাদেশের চিত্র আমরা দেখতে পেয়েছি। তো আমি মনে করি, আমি আজকের এই টকশোর মাধ্যমে জোর আবেদন জানাই অন্তর্বর্তীকালীন সরকার যেন তিস্তা ব্যারেজ প্রকল্পের ব্যাপারে সে যেন চিন্তা করে, ফিকির করে, এবং দ্রুতই বাস্তবায়নের জন্য পরিকল্পনা হাতে নেয়, প্রয়োজনে চীনের সাথে কথা বলতে পারে। তাহলে আমরা একতরফা ভাবে এভাবে নির্যাতনের শিকার হব না। আমরা এরকম বন্ধুত্বকে ধিক্কার জানাই যে আমরা তোমাদেরকে ইলিশ পাঠাবো, তোমরা পেঁয়াজ বন্ধ করে দেবা, আমরা তোমাদেরকে ইলিশ পাঠাবো, তোমরা পানি দিয়ে আমাদেরকে শোষণ করবা, আমরা তোমাদেরকে ফুল দিব, তোমরা কাটা দিবা, আমরা তোমাদেরকে জামাই আদর করবার, তোমরা গুলি করে করে তার কাটায় ঝুলিয়ে রাখবে। এরকম বন্ধুত্বকে আমরা ধিক্কার জানাই। আমরা এরকম বন্ধুত্ব চাই না। আমরা চাই আমাদের ন্যায্য অধিকার, আমরা চাই আমাদের সমতা। সুতরাং যদি চোখে চোখ রেখে কথা বলা যায়, ন্যায্য অধিকারের এই আওয়াজ তোলা যায়, পরিকল্পনা গ্রহণ করা যায়, তাহলে এভাবে প্রত্যেক বছর আমরা প্লাবিত হয়ে আমরা এরকম হাজার হাজার কোটি টাকার সম্পদ বিনষ্ট হবে না, মানুষ মারা যাবে না, গবাদি পশু মারা যাবে না, রাস্তাঘাট অবকাঠামো ধ্বংস হবে না। তা না হলে এই নির্যাতনের এই স্টিম রুলার এটা চলতেই থাকবে। কোন ধরনের চুক্তি ফুক্তিতে কাজ হবে না। গঙ্গা চুক্তি 30 বছর হয়েছে, ওরা আমাদেরকে ন্যায্য হিস্সা দেয় নাই। আমাদের যত কিউসিক পানি দেওয়ার দরকার তার সিকিভাগ ওরা আমাদেরকে দেয় নাই। সুতরাং এই ধরনের চুক্তি ফুক্তিতে কোনো কাজে আসবে না। বাস্তব ভিত্তিক পরিকল্পনা আমাদের হাতে নিতে হবে, তাহলে আমরা আমাদের অধিকার ফিরে পাবো বলে আমি আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ এনামুল ভাই। জি, ধন্যবাদ জনাব মুফতি রহমান।